হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে তোমাদের যে ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ক্লাস 6। ক্লাস 6 এর আগের দিন আমরা চ্যাপ্টার 20 অর্থাৎ সার্কেল বা বৃত্তর যে বিভিন্ন অংশ ছিল সেগুলো আমরা অলরেডি জেনে নিয়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ঠিক তার পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 21, যেটাকে বলা হয় অনুপাত বা সমানুপাতের চ্যাপ্টার বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবার রেশিও প্রপোর্শন দুটো একই রকম কিন্তু আলাদা জিনিস, তাই আমরা প্রথমে আগে রেশিও শিখবো, তারপরে আমরা প্রপোর্শন শিখবো। আগে রেশিও অর্থাৎ অনুপাত সম্বন্ধে জানবো। দেখো, চ্যাপ্টারটার প্রথমে রয়েছে অনুপাত বা রেশিও। এই অনুপাত বা রেশিও জিনিসটা কি? অনুপাত বা রেশিও হচ্ছে দুটি সমজাতীয়, দুই বা তার বেশিও হতে পারে, যে দুটোই যে হবে তার কোনো মানে নেই, দুটো বা তার বেশি সমজাতীয় রাশি। আমি বারবার কথাটা বলছি, যেটা গুরুত্ব দাও সেই কথাটাতে। দুটো বা তার বেশি সমজাতীয় রাশির তুলনা করাকে বলা হয় অনুপাত। সমজাতীয় অর্থাৎ একই রকম রাশি হতে হবে, মানে যদি একটা জিনিস মিটারে থাকে তাহলে আরেকটাও মিটারেই হতে হবে, যদি একটা ঘন্টায় থাকে তাহলে আরেকটাও ঘন্টায় হতে হবে। ধরো বলে দিল যে তোমার বয়স এত, তোমার দিদির বয়স এত, এই দুজনের যে তুলনা করা তাদেরকে বলা হয় অনুপাত। কখনো দুটো আলাদা রাশি হয়ে যায়, মনে করো তোমার বয়স বললো এত বছর এবং তোমার দিদির উচ্চতা এত, তাহলে একজনের বয়স বলেছে একজনের উচ্চতা বলেছে, দুটো কিন্তু আলাদা আলাদা রাশি বা দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি। তার মানে একজনের হাইটের সাথে আরেকজনের ওয়েটের তুলনা করতে বলেছে, এটা কখনো সম্ভব না, কারণ একজনের হাইটের সাথে একজনের ওয়েটের কি করে তুলনা করবো, তো এটা করা পসিবল নয়। তাই জন্য আমি কথাটা যেটা বলছিলাম যে অনুপাত হচ্ছে দুটো বা তার বেশি, টু অর মোর দ্যান টু, ঠিক আছে, তাদের যে দুটো সেম এবং সমজাতীয় রাশি অর্থাৎ ইকুয়াল, মানে একই রকম যে কোয়ান্টিটি গুলো থাকবে তাদের তুলনা করা বা কম্পেয়ার করাকে বলা হয় অনুপাত। এবার অনুপাতকে যদি আমরা সাইন হিসাবে লিখি, যেমন ম্যাথমেটিক্যাল ম্যাক্সিমাম জিনিসেরই চিহ্ন বা একটা সাইন থাকে, তোমরা সেটা জানো। তো আমরা যদি সেটাকে চিহ্ন বা সাইন হিসাবে লিখি তাহলে অনুপাতের চিহ্নটা হচ্ছে এরকম, অর্থাৎ বাংলার বিসর্গর মতো দেখতে। অনুপাতের চিহ্নটা হচ্ছে বাংলার বিসর্গর মতো দেখতে, এটাকে বলা হয় ইস্টু। কি বলা হয়? ইস্টু বলা হয় এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন বা ইস্টু। এরপরে তোমাদের অনুপাতের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে অনুপাত কি জিনিসটা কি অ্যাকচুয়ালি, আমি আগে সেটা দেখাচ্ছি। ধরো তোমাকে হয়তো বলে দিল দুটো সংখ্যাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা আছে, 5:7, এটা হচ্ছে অনুপাতে প্রকাশ করা আছে বা রেশিওতে এটাকে প্রকাশ করা আছে, যে 5:7 এটাকে অনুপাতে বা রেশিওতে অলরেডি প্রকাশ করা আছে। কিভাবে করে না করে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে পরে বলছি, আগে আপাতত বলছি যে অনুপাত বা রেশিও জিনিসটা কি সেটা আগে বোঝো। এইটা হলো অনুপাত বা রেশিওকে এইভাবে প্রকাশ করা। এবারে আমি যেটাতে আসছি যে এই জিনিসটার, এই যে এটা একটা টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম এবং এটা হচ্ছে সেকেন্ড টার্ম। দেখো এটা প্রথমে আছে তাই জন্য এটাকে ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ, এগুলোকে পদ বলা হয়, এই দুটোকে পদ বলা হয়। তো এটা যেহেতু প্রথমে আছে তাই জন্য এটার নাম আমরা ফার্স্ট টার্ম এবং এটাকে সেকেন্ড টার্ম বলতে পারি। কিন্তু অনুপাতের ক্ষেত্রে এইগুলোর একটা নির্দিষ্ট বা স্পেসিফিক নাম রয়েছে, নিজস্ব নাম রয়েছে, এটাকে বলা হয় পূর্ব পদ। যেহেতু এটা আগে রয়েছে তাই জন্য এটাকে বলা হয় পূর্ব পদ, এবং এটা পরে রয়েছে তাই জন্য এটাকে বলা হয় উত্তর পদ। কি বলে? এটাকে বলা হয় পূর্ব পদ এবং এটাকে বলা হয় উত্তর পদ। ঠিক একই রকম ভাবে ইংলিশে এইগুলোকে বলা হয় টার্ম। কি বলা হয়? এই দুটোকে একসাথে বলা হয় টার্ম, এবং এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এবং এই উত্তর পদকে বলা হয় কনসিকিউয়েন্ট। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং উত্তর পদকে বলা হয় কনসিকিউয়েন্ট। ঠিক আছে, এইগুলো ইংলিশ টার্ম। এটাকে বলছে রেশিও, এটাকে বলছে পূর্বপদ, এটাকে বলছে উত্তরপদ। এবার মনে রাখার সুবিধার জন্য আমি একটা পদ্ধতি, এটা আমার একদম নিজস্ব একটা লজিক বলতে পারো। পূর্বপদ বলতে কি, যে পদটা পূর্ব মানে কি আগে, অর্থাৎ যে প্রথমে থাকে, যে আগে থাকে তাকে বলা হয় পূর্বপদ। তাহলে আমার অবশ্যই যেটা আগে থাকবে সেটাকে বলা হবে পূর্বপদ। এবং আমরা যদি বলে থাকি যে উত্তরাধিকারী সূত্রে, তার মানে কি আজকে আমার বাবা হেড, এর পরের উত্তরাধিকারী আমি, তারপরের উত্তরাধিকারী আরেকজন, যেমন রাজা হয় কি উত্তরাধিকারী সূত্রে,
রাজা, তার ছেলে, তার ছেলে। তো যে প্রথম থাকে, যেমন আমার বাবার ক্ষেত্রে আমার বাবা হচ্ছে হেড, তারপরে উত্তরাধিকারী হচ্ছে আমি, অর্থাৎ বাবার পরে আমি। ঠিক একই রকম উত্তরাধিকারী মানে পরের জন। দেখো এখানে উত্তর পদ রয়েছে, সেই অনুযায়ী যদি আমি মনে রাখার চেষ্টা করি তাহলে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে এটা উত্তর পদ, তাহলে পরের জন যে থাকে সে হচ্ছে উত্তর পদ, এবং প্রথমে যে থাকে সে হচ্ছে পূর্বপদ। আমি বারবার বলছি এই লজিক কিন্তু তোমরা বইয়ে পাবে না, এটা একদম নিজস্ব আমার একটা তৈরি করা লজিক, যাতে মনে রাখতে সুবিধা হয় সেই জন্য, যে প্রথমে যে থাকে, পূর্বে যে থাকে সে পূর্বপদ, এবং পরে অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে যে আসে তাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, যাই হোক, আমি এটা হলো পূর্বপদ, এটা উত্তরপদ অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং কোইন্সিকুয়েন্ট। এবার এগুলোর মধ্যে বা অনুপাতের মধ্যে কিছু ভাগ রয়েছে। ভাগ রয়েছে বলতে ক ধরনের অনুপাত হয় সেগুলো সম্বন্ধে আমি বলছি। এটা দেখো পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, সেই অনুযায়ী আমি ভাগ করছি। ধরো কোন অনুপাতের পূর্বপদটা বেশি বা পূর্বপদটা বড়, কার থেকে? উত্তরপদের থেকে। যদি পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হয়, পূর্বপদটা বড় উত্তরপদের থেকে, যদি উদাহরণ হিসেবে নিই তাহলে আমি এরকম একটা উদাহরণ নিতে পারি 5:3। দেখো কে বড়? অবশ্যই 5টা বড় উত্তরপদের থেকে, তাই তো? পূর্বপদটা উত্তরপদের থেকে বড়। এই যে অনুপাতটা, এই অনুপাতটার একটা স্পেসিফিক নাম বা একটা নির্দিষ্ট নাম রয়েছে। এই অনুপাতটাকে বলা হয় গুরু অনুপাত। কি বলা হয়? গুরু অনুপাত। যার ইংলিশ নাম হচ্ছে গ্রেটার ইনইকুয়ালিটি। গুরু অনুপাত বা গ্রেটার ইনইকুয়ালিটি বলা হয় এটাকে। এবার একই রকম ভাবে যদি এবার উল্টোটা হয়, মানে যদি পূর্বপদটা আমার উত্তরপদের থেকে ছোট হয়, অর্থাৎ তারপরেরটা যদি এরকম হয়, ধরো পূর্বপদ মানে অ্যান্টিসিডেন্টটা ছোট কার থেকে? উত্তরপদ অর্থাৎ কনসিকুয়েন্টের থেকে অ্যান্টিসিডেন্টটা যদি ছোট হয়। উদাহরণ হিসাবে আমি মনে করো 2:5 নিতে পারি। যদি এরকম হয় তাহলে এটার নাম কি হবে? ঠিক তার উল্টোটা, অর্থাৎ গুরু অনুপাতের উল্টোটা কি হবে তাহলে? লঘু অনুপাত। লঘু অনুপাত, এটাকে বলে লঘু অনুপাত। দেখো একদম উল্টো রয়েছে, তাই জন্য এটাকে বলে লঘু অনুপাত বা লেজার ইনইকুয়ালিটি। বা লেজার ইনইকুয়ালিটি। ঠিক আছে, লঘু অনুপাত বা লেজার ইনইকুয়ালিটি। এবার আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যদি বাই চান্স কোনো কারণে দুটো সেম হয়ে যায়, হতেই পারে, যদি দুটো সেম হয়ে যায়, তো দুটো সেম হয়ে গেলে কিরকম আসবে জিনিসটা? ধরো 5:5 দুটো সেম, মানে এক্ষেত্রে কি হচ্ছে? পূর্বপদ আর উত্তরপদ দুটোই সেম হয়ে যাচ্ছে। পূর্বপদ আর উত্তরপদ এই দুটোই আমার এখানে সেম হয়ে যাচ্ছে। দেখো আমরা উদাহরণ হিসেবে আমি এটাকে নিতে পারি 5:5। যদিও এরকম থাকে না, আলটিমেটলি কেটে গিয়ে এটা 1:1ই হয়ে যায়, তাও আমি ধরে নিচ্ছি যে আপাতত 5:5 হিসেবে আছে। যদি এরকম থাকে পূর্বপদ আর উত্তরপদ সেম, তো 5:5 হিসেবে, তাহলে এটার নাম কি? এটারও একটা স্পেসিফিক এবং সুন্দর নাম রয়েছে, তার নামটা হচ্ছে সাম্যানুপাত। যেহেতু সমান তাই সমান থেকে এসছে সাম্যানুপাত, বা এটাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। এটাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি বা সাম্যানুপাত। এই হলো তোমাদের অনুপাতের মধ্যে কিছু ভাগ বা অনুপাতের মোটামুটি একটা
বেসিক্স ধারণা কোনটাকে কি বলে, কখন কোনটা গুরু অনুপাত বলে, কখন লঘু অনুপাত বলে, কখন সাম্যানুপাত বলে। এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন টাইপ আছে, হয়তো দুটো অনুপাত দিয়ে বলতে পারে যে এর মধ্যে পূর্বপাত কোনটা উত্তরপাত কোনটা সেটাকে ডিফাইন করো, বা এরকম দিতে পারে এই ধরনের কিছু অনুপাত দিয়ে বলবে এর মধ্যে থেকে কোনটা লেজার ইনইকুয়ালিটি, কোনটা গ্রেটার ইনইকুয়ালিটি, কোনটা রেশিও অফ ইনইকুয়ালিটি, বা কোনটা গুণ অনুপাত, কোনটা লঘু অনুপাত, কোনটা সাম্যানুপাত, সেগুলো বের করো। এই ধরনের কিছু কোয়েশ্চেন এখান থেকে আসে। এবার আমি আসছি অনুপাত করব কি করে। আমাকে যে কোনো কিছুর অনুপাত করতে বললে আমি সেই অনুপাতটা করব কি করে। ধরো আমাকে বলে দিল যে তোমার বয়স এবং তোমার দিদির বয়স, হয়তো বলে দিল যে তোমার বয়স 12 বছর আর তোমার দিদির বয়স বলে দিল হয়তো 16 বছর। তোমার বয়স 12 বছর আর তোমার দিদির বয়স 16 বছর, বললো এই দুটোর মধ্যে তোমার এবং তোমার দিদির বয়সের অনুপাত করো, তোমার এবং তোমার দিদির বয়সের অনুপাত করো। তাহলে কি হবে, আমি বারবার বলছি কোশ্চেনটা, আবারও কি বলেছে, তোমার এবং তোমার দিদির বয়সের অনুপাত করো। তার মানে তোমার বয়সটা আগে, তোমার দিদির বয়সটা পরে, তাই জন্য বলেছে তোমার এবং তোমার দিদির বয়স। তাই জন্য আমাকে লেখার সময়ও আমার বয়সটাকে আগে লিখতে হবে এবং দিদির বয়সটাকে পরে লিখতে হবে। কেউ যদি উল্টো করে আমার দিদির বয়সটা আগে লিখে আমার বয়সটা পরে লেখো, তাহলে কিন্তু কোশ্চেন অনুযায়ী অ্যান্সারটা ভুল হলো। কারণ কোশ্চেনে বলেছে তোমার বয়স ও তোমার দিদির বয়সের অনুপাত, তার মানে আমার বয়সটা আগে হবে এবং আমার দিদির বয়সটা পরে হবে, এবং যেহেতু অনুপাত করতে বলেছে মাঝখানে ডিস্ট্রিবিউশন। এবার আমি অনুপাতটা করবো কি করে। অনুপাত মানে হচ্ছে প্লেন ভাষায় তোমরা যেটাকে কাটাকাটি বলে থাকো, কাটাকাটি করেছো তোমরা সবাই, সেম অনুপাত মানে কাটাকাটি করা, কিন্তু আমি এখানে কাটাকাটি চিহ্নটা দেব না, মনে মনে আমি এই দুটোকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করবো, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করবো। এবার দেখো এক জায়গায় রয়েছে 12, এক জায়গায় রয়েছে 16, এই দুটোকে একমাত্র 4 দিয়ে ডিভাইড করা যায়। তার মানে 4 দিয়ে আমি ডিভাইড করলে এখানে আসছে 3 এবং এখানে মাঝখানে ইস্টু সাইন থাকবে, তারপরের লাইনে সমান সমান এটাকে 4 দিয়ে ডিভাইড করে 3 ইস্টু এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 4। আর কি এখানে আমার কাটাকাটি বা আর কি লঘিষ্ঠ আকার করা সম্ভব? আর কিন্তু লঘিষ্ঠ আকার করা সম্ভব নয়, তাই আমি আর লঘিষ্ঠ আকার করবো না। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানেও বছর ছিল, এখানেও বছর ছিল, এই দুটো বছর গেল কোথায়? এই দুটো বছর এখানে অমিট হয়ে যাচ্ছে কেন? কারণ এখানেও বছর আছে, এখানেও বছর আছে। যদি আমাদের, আমি কি বললাম, লঘিষ্ঠ আকার, অর্থাৎ সেম জিনিসগুলো কেটে যাবে। লঘিষ্ঠ আকার মানে কি একই জিনিসগুলো কেটে যায়, বা কাটাকাটি করা মানে একই জিনিসগুলো কেটে যায়। তাহলে এখানেও বছর, এখানেও বছর, এই দুটোই কেটে যাচ্ছে। তার মানে স্যার এখানে তাহলে কোন রকম একক থাকছে না। একদমই তাই, এখানে কিন্তু কোন রকমের একক থাকছে না। অনুপাত বা রেশিও যখনই করছি তখন তার একক থাকে না। এই জন্য আমি যখন এই কথাটা বলেছিলাম অনুপাত কাকে বলে, তখন আমি কি বলেছিলাম যে অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির তুলনা। দেখো এটাও বছর, এটাও বছর, যখন দুটো সমজাতীয় রাশির তুলনা করছি তখন কি হচ্ছে, যেহেতু দুটোই সমজাতীয় রাশি এবং দুটোই সেম ইউনিটে আছে বা এককে আছে, তার মানে কি হচ্ছে এককগুলো অমিট হয়ে যাচ্ছে। এবং অনুপাতে যখন প্রকাশ করা হচ্ছে তখন তার কোন রকম একক থাকছে না। দেখো আমি যতগুলো অনুপাতের উদাহরণ দিয়েছি, 5:3, 5:7, 5:5, 2:5, একটাও কিন্তু একক দিইনি। তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি বা একটা সিদ্ধান্তে আসতে পারি, যেটা অলরেডি আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, আমি জাস্ট সেটাকে পরে বললাম। সেটা হচ্ছে অনুপাত সব সময়ের জন্য এককহীন রাশি, বা অনুপাতের কোন রকম ইউনিট থাকে না। অর্থাৎ অনুপাত হলো এক রকমের এককহীন রাশি। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। অনুপাত মানে হচ্ছে এককহীন। যদি অনুপাতে কেউ একক দিয়ে দাও তাহলে কিন্তু সেটা ভুল, কারণ অনুপাতে কখনো একক হয় না। বোঝা গেল? এরপরে আমি আসছি যে অনুপাতের অঙ্কগুলো যদি থাকে আমাদের, অ্যাকচুয়ালি যদি তোমাদের বইয়ের মধ্যে থেকে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যদি থাকে তাহলে আমরা কি করে করব। আচ্ছা, তার আগে আর একটা জিনিস বলে নিই, সেই জিনিসটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে ব্যস্তানুপাত কাকে বলে, ব্যস্তানুপাত বা ইনভার্স প্রপোর্শন কাকে বলে। দেখো আমি একটা প্রপোর্শন মনে মনে ধরে নিলাম 2:3। এটা যদি আমাকে ব্যস্তানুপাত করতে বলে, এই যে 2:3, এটা যদি আমাকে ব্যস্তানুপাত করতে বলে তাহলে এটার ব্যস্তানুপাত কি হবে? এটার ব্যস্তানুপাত হবে, এটা যদি আমি ব্যস্তানুপাত করি তাহলে হবে 3:2। ঠিক তার উল্টোটা, মানে কোন অনুপাতের যদি আমি উল্টোটা করি, অর্থাৎ এক্সচেঞ্জ করে দিই, পূর্বপদটাকে উত্তর পদে এবং উত্তর পদটাকে পূর্ব পদে নিয়ে যাই, তখন তাকে বলা হয় ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত বা ইংলিশে যেটাকে বলা হয় ইনভার্স প্রপোর্শন। ইনভার্স প্রপোর্শন।
ইংলিশে এটাকে বলা হয় ইনভার্স প্রপোর্শন, আর বাংলায় এটাকে বলা হয় ব্যস্তানুপাত। এই হলো তোমাদের মোটামুটি ভাবে অনুপাতের একটা ধারণা। এরপর আমি সরাসরি অঙ্কে আসছি, যে অঙ্ক যদি থাকে তাহলে আমরা সেগুলোকে কিভাবে করবো। তোমরা একটা কাজ করো, তোমরা বইয়ের 240 পেজ অর্থাৎ 240 পেজে চলে যাও, সেখানে নিজে করে 21.1 রয়েছে। নিজে করে 21.1 এর অঙ্কগুলো দেখো, আমি ওই অঙ্কগুলো থেকে কিছু কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি সরাসরি অঙ্কে আসছি। দেখো প্রথম অঙ্কটা আছে, দেখো বলেছে আমার বসার ঘরের মেজের মাপ দিলাম, অর্থাৎ তুমি যে ঘরটাতে বসে আছো তার একটা মেজের মাপ তোমাদেরকে দেওয়া রয়েছে। বলেছে দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার, দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার। আমাকে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বের করতে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তার মানে যার অনুপাত আমাকে বের করতে বলেছে সেটাকে আমাকে আগে লিখতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। এবার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 8 মিটার, তার মানে আমি এখানে কি লিখবো, 8 মিটার অনুপাত, তারপর আমাকে বলেছে 5 মিটার, প্রস্থটা বলে দিয়েছে 5 মিটার, তাহলে 5 মিটার। এবার দেখো তারপরের লাইনে এই নাম্বার দুটো 8 আর 5 এগুলো কি কাটাকাটি করা পসিবল? পসিবল না, কিন্তু আমার পক্ষে এখানে 8 লঘিষ্ঠ আকার করা সম্ভব না, তাই পরের লাইনে হবে 8:5। শুধুমাত্র এই মিটারটা আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে কি করলাম 8:5। এটাই আমাকে বের করতে বলেছে অনুপাত, তার মানে এটাই হলো আমার এক্ষেত্রে প্রথম অ্যান্সারটা 8:5। তারপরে দেখো কি বলেছে, এই অনুপাতটি লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে আমার কি বলেছিলাম, আগেরটা কি রয়েছে এক্ষেত্রে বড়, পরেরটা ছোট, অর্থাৎ পূর্ব পদটা আমার বড় এবং উত্তর পদটা আমার ছোট। যদি পূর্ব পদটা আমার বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে হয়ে যাবে গুরু অনুপাত, গুরু অনুপাত বা গ্রেটার ইনইকুয়ালিটি। গুরু অনুপাত বা গ্রেটার ইনইকুয়ালিটি হচ্ছে আমার প্রথমটা। ঠিক আছে, এইভাবে ঠিক তার পরেরটা কি রয়েছে দেখো, সবিতা অনেকগুলো জবা ফুলের মালা এবং অনেকগুলো গাঁদা ফুলের মালা তৈরি করবে। সে যদি 12টা জবা ফুলের মালা এবং 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে, তবে জবা ফুলের মালা এবং গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত। তার মানে আমাকে আগে জবা ফুলের মালা লিখতে হবে ইস্টু গাঁদা ফুলের মালা। এবার জবা ফুলের মালা বলে দিয়েছে আমার 12টা, তার মানে 12:15। এই দুটোর আমি অনুপাত করব, অনুপাত করে আমার যেটা আসবে সেটা হলো আমার অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমার একই রকম ভাবে এটা গেল প্রথম এবং সেকেন্ডের অঙ্কটাতে যদি আমি আসি, তাহলে প্রথমে আমাকে বের করতে বলেছে জবা ফুলের মালা, অর্থাৎ আমি কি লিখবো এখানে জবা ফুলের মালা ইস্টু গাঁদা ফুলের মালা। এবার আমি কি করব, এই দুটোর অনুপাত করব। এই দুটোর অনুপাত করা মানে আমার প্রথমটা কত বলেছে, প্রথমটা বলে দিয়েছে যে জবা ফুলের মালা গাঁথা হয়েছে 15টি, তার মানে 12টি, তার মানে 12:15। তাই তো, দেখো 15টি গাঁদা ফুলের মালা, হ্যাঁ 12:15 করে দিলাম। এবার এই দুটোর আমি কি করব, লঘিষ্ঠ আকার বা অনুপাত করব। আমি আবারও বলছি কাটাকাটি কিন্তু করব না, কাটাকাটি চিহ্নটা কিন্তু দেবো না, শুধুমাত্র করব। তাহলে এখানে 12, এখানে 15, কাটবো কত দিয়ে, আমি 3 দিয়ে কাটছি। 3 দিয়ে কাটলে এখানে 4 এবং এখানে 5। দেখো আমি কিন্তু কাটাকাটি চিহ্নটা দিচ্ছি না, শুধুমাত্র মনে মনে এটাকেও বোথ সাইডে অনুপাত বা লঘিষ্ঠ আকার করা মানে একই নাম্বার দিয়ে ওপর নিচে কাটাকাটি করা, একই রকম ভাবে এখানেও একই নাম্বার দিয়ে বোথ সাইডে কাটাকাটি করা। তাহলে এটাকেও কাটলাম, 12 কে 3 দিয়ে কাটলে 4, 15 কে 3 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে আমার এটাই হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। এবার একই রকম ভাবে আমাকে বলেছে এটা গুরু অনুপাত না লঘু অনুপাত বের করতে। দেখো তাই বলেছে, তার মানে এখান থেকে দেখে বুঝতে পারছি এটা ছোট এটা বড়। যদি উত্তর পদ বড় হয় তাহলে সেটা অবশ্যই লঘু অনুপাত, তাহলে সেটা অবশ্যই লঘু অনুপাত বা লেজার ইনইকুয়ালিটি। তাই তো, আমি সংক্ষিপ্তে শুধুমাত্র লেজার লিখে রাখলাম বা লেজার ইনইকুয়ালিটি। এই হলো তোমাদের অঙ্ক। এই ধরনের কিছু অঙ্ক থাকতে পারে, তবে এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে পড়ে, 1 নম্বরের অঙ্ক। ঠিক আছে, এবারে দেখো তারপরে কি বলেছে, 3 নম্বর অঙ্কটাকে দেখো। বলেছে আমার ও সুতপার বয়সের অনুপাত, অর্থাৎ তোমাদের দুজনের বয়সের অনুপাতটা দিয়ে দিয়েছে।
আমার এবং সুতপার বয়সের অনুপাত দিয়ে দিয়েছে এবং বের করতে বলেছে যে যদি আমার বয়স 12 বছর হয় তবে সুতপার বয়স কত সেটা লিখতে বলেছে। আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, অনুপাতকে সবসময়ের জন্য ভগ্নাংশে প্রকাশ করা যায়, ঠিক আছে? অনুপাতকে সবসময়ের জন্য ভগ্নাংশে প্রকাশ করা যায়। তার মানে কিভাবে প্রকাশ করা যায়? ধরো পূর্বপদ, অনুপাত মানে কি? অনুপাত মানে পূর্বপদ ইস্টু উত্তরপদ, এটাকে আমরা পরের লাইনে সমান সমান দিয়ে এইভাবেও লিখতে পারি, পূর্বপদ বাই উত্তরপদ। অনুপাতকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তার মানে কি হচ্ছে, আমরা হরের জায়গায় নিচ্ছি লব বাই হর, ভগ্নাংশ মানে লব বাই হর, তার মানে লব সমান সমান পূর্বপদ হয়ে যায় এবং হর সমান সমান হয়ে যায় উত্তর পদ। পূর্বপদ আর উত্তর পদ এইভাবে আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, কি কারণে লিখি বা কি কাজে লাগে সেটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তার আগে আমি যে জিনিসটা বললাম এটা মনে রাখতে হবে, পূর্বপদ ইস্টু উত্তর পদ মানে পূর্বপদটা উপরে, ইস্টুটা জাস্ট একটা লাইন বাই হয়ে যায় এবং উত্তর পদটা নিচে চলে আসে, অর্থাৎ লবের জায়গায় আমরা পূর্বপদ লিখি এবং হরের জায়গায় আমরা উত্তর পদ লিখি, ঠিক আছে? এবার একই রকম ভাবে আমরা এবার এই অঙ্কটা করব। কি করে করব দেখ, যে অঙ্কটা বলেছে ওখানে তোমার বয়স এবং সুতপার বয়স বলে দিয়েছে, অর্থাৎ অনুপাতটা বলে দিয়েছে আমার বয়সের অনুপাত, আমার বয়স ইস্টু সুতপার বয়স, এটা আমাকে বলে দিয়েছে। কত বলে দিয়েছে? এটা সমান সমান আমাকে বলে দিয়েছে হচ্ছে 5:6, অর্থাৎ 5:6। আমরা যদি এটাকে মনে করি যে অনুপাতে লিখবো তাহলে কি হবে? এটাকে অনুপাতে লিখলে আমার কিভাবে দাঁড়াবে? 5/6 অনুপাতে লিখলে এইভাবে লেখাই যায় 5/6, তাই তো? আমরা এটাকে এইভাবে লিখতেই পারি, কিন্তু এখন আপাতত লিখছি না, এইভাবে থাকলো। এবার আমি কি করব? দেখো ওখানে আমাকে একটা জিনিস বলে দিয়েছে, আমার বয়সটা বলে দিয়েছে 10 বছর। কত বলেছে আমার বয়স? না, আমার বয়স কিন্তু ওখানে 10 বছর বলে দিয়েছে। তাহলে দেখো শর্তানুসারে আমি একটা জিনিস লিখতে দিতে পারি এইভাবে, দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, যেটা খুশি লিখতে পারো। শর্তানুসারে আমার বয়স বাই সুতপার বয়স সমান সমান 5/6, কারণ আমাকে তাই বলে দিয়েছিল এই দুটোর অনুপাত। অনুপাত মানে আমি কি বলেছিলাম, এটাকে বাই হিসেবে লেখা যায়। বাই হিসেবে লিখলে এখান থেকে ঠিক তার এক্সাক্ট পরের লাইনটা কি হয়, আমার বয়স বাই সুতপার বয়স, কারণ বলেছিলাম অনুপাত মানে পূর্বপদ বাই উত্তরপদ, এই যে পূর্বপদ বাই উত্তরপদ হয়ে গেল, সমান সমান কি হচ্ছে, এটা সমান সমান 5:6 ছিল, তাহলে এদিকেও তো তাই হবে, পূর্বপদ বাই উত্তরপদ, তার মানে 5/6 হয়ে গেল। জাস্ট এই লাইনটাকে কিন্তু আমি এই লাইনে লিখলাম। দেখো এই লাইনটা যদি আমি এইভাবে না লিখে সমান সমান দিয়ে লিখতাম তাহলে কি, তাই তো 5:6 হতো। ঠিক এক্সাক্ট এই লাইন থেকে জাস্ট পরের লাইনটা কি হচ্ছে, আমার বয়স বাই সুতপার বয়স সমান সমান 5/6 বা পরের লাইন। এবার তুমি কোশ্চেনে দেখো তোমার বয়সটা বলে দেওয়া আছে। কত বছর বলা আছে তোমার বয়সটা? দেখো তোমার বয়স বলে দেওয়া আছে 10 বছর, তার মানে তোমার জায়গাটাতে 10 বছর তুমি বসিয়ে দেবে। তার মানে 10 বাই সুতপার বয়স সমান সমান 5/6, তাই তো 5/6। এবার সমতুল্য ভগ্নাংশ মনে আছে, যেভাবে আমরা সমতুল্য ভগ্নাংশ করতাম, আমরা সমতুল্য ভগ্নাংশ কিভাবে করতাম, যে এটাও 5, এটা নিচে 6, তার মানে এটাকে এবার সমান সমান আছে 10, এই জায়গাটাকে আমাকে বের করতে হবে। এটাই তো আমার সেই সুতপার বয়স, যেটাকে আমাকে বের করতে হবে। যদি সমতুল্য ভগ্নাংশ আমরা ক্লাস 4 থাকতে করেছি, 5 এ থাকতেও করেছি, তখন আমরা কি করতাম, এটাকে কত দিয়ে গুণ করে, 10 হচ্ছে 2 দিয়ে, তার মানে ইকুয়ালি একই রকম ভাবে 6 কেও 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সুতপার বয়সটা বেরিয়ে যাবো। অর্থাৎ এখান থেকে দুটো নিয়ম করা যায়, আমি দুটো নিয়মে দেখাচ্ছি। যদি সমতুল্য ভগ্নাংশের নিয়ম করি তাহলে আমি এখান থেকে কিন্তু সরাসরি একটা জিনিস পেয়ে যাব, যে সুতপার বয়স সমান সমান, যদি সমতুল্য ভগ্নাংশের নিয়মে করি তাহলে সুতপার বয়স এখান থেকে আমি সরাসরি পাবো। কি করে পাবো সুতপার বয়সটা, তার মানে এই লাইনে পরের লাইনে, এটা ঠিক পরের লাইনটা যদি সমতুল্য ভগ্নাংশ করি তাহলে পরের লাইনটা কিরকম হবে, 10
বাই সমান সমান 5/6, তাহলে এখানে সুতোপার বয়সটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। হবে তো সমতুল্য ভগ্নাংশে করলে? তার মানে আমার এরপরে আমি অ্যান্সারটা লিখবো, সুতরাং সুতোপার বয়স 12 অবশ্যই বছর হবে, কারণ ওখানে 10টাও ছিল বছরে, তাহলে 12টাও হবে বছরে। উত্তর লেখার সময় আমাকে লিখতে হবে সুতরাং সুতোপার বয়স 12 বছর। এটা গেল সমতুল্য ভগ্নাংশের নিয়ম। সমতুল্য ভগ্নাংশের নিয়মটা আমরা এইভাবে করব। এবার যদি সমতুল্য ভগ্নাংশের নিয়মে না করে আমি যদি নরমাল নিয়মে করি, তাহলে আমি কি করে করব? এই জিনিসটা থাকলে তোমরা জানো কি করতে হয়, বজ্র গুণন করতে হয় বা কোণাকুণি গুণ করতে হয়। বজ্র গুণন ব্যাপারটা তোমরা জানো না, বাট কোণাকুণি গুণের ব্যাপারটা তোমরা জানো, বা কোণাকুণি গুণ যেটা যদি না জেনে থাকো তাহলে আমি এখনো বলে দিচ্ছি। যদি দেখো দুই পাশে ভগ্নাংশে আছে এবং মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে কোণাকুণি সবসময়ের জন্য গুণ হয়। কাটাকাটি গেলে ভালো কথা, যদি কাটাকাটি না যায় তাহলে কোণাকুণি গুণ হয়, মানে এই কোণার সাথে এই কোণা এবং এই কোণার সাথে এই কোণা। তাহলে গুণ করলে আমার কি হচ্ছে, 5 ইন্টু সুতোপার বয়স, এই দুটো গুণ করলে 5 ইন্টু সুতোপার বয়স সমান সমান 60, গুণ করলে কত হচ্ছে, 6 আর 10 গুণ করলে কত হয়, 60। বা সুতোপার বয়স আমাকে বের করতে হবে, তাই সুতোপার বয়স সমান সমান 60, এদিকে 5টা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, এ পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ, তাই ভাগ 5, কাটাকাটি করলে হচ্ছে 12। তাহলে এখান থেকে আমি সুতোপার বয়স পাচ্ছি 12। সুতরাং সুতোপার বয়স 12 বছর। দেখো আমি দুইভাবেই করে দেখালাম, যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে তোমরা করতে পারো। এটা হচ্ছে নরমাল নিয়মে করা, এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশের নিয়মে করা। যেটা তোমাদের সুবিধা হবে করতে তোমরা সেই নিয়মেই করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। এটা হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। ঠিক একই রকম আছে 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে তা একটু দেখে নি। বলেছে আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু দিলেন, আমি ও রাজু 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদেরকে কতগুলি নাড়ু দিয়েছিল সেটা বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে অনেক রকম অ্যান্সার হতে পারে, এই অঙ্কটার ক্ষেত্রে অনেক রকমেরই অ্যান্সার হতে পারে। খালি আমাকে বলে দিয়েছে অনুপাত, আমাকে বলে দিয়েছে যে আমাকে আর রাজুকে মা কিছু পরিমাণ নাড়ু দিয়েছিল, আমি ও রাজু 1:3 অনুপাতে খেয়েছিলাম। তার মানে আমার আর রাজুর যে অনুপাতটা ছিল খাবার, মানে নাড়ু খাওয়ার যে অনুপাতটা ছিল সেটা হচ্ছে 1:3। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে লিখি তাহলে কি হবে, আমার নাড়ু বাই রাজুর নাড়ু। যেহেতু আমারটা আগে আছে তাই আমারটাকে উপরে লিখলাম। আচ্ছা, অনুপাত করি, অনুপাত রাজু নাড়ু, এটা আমাকে দেওয়া রয়েছে, বলে দিয়েছে কত বলেছে, এটা সমান সমান, এটা সমান সমান আমাকে বলে দিয়েছে হচ্ছে 1:3, তার মানে 1:3 এটা আমাকে বলে দিয়েছে। এবার বলেছে আমাদের কাছে কি পরিমাণ নাড়ু ছিল সেটা বের করতে। তার মানে এটাকে যদি আমি ভগ্নাংশে লিখি তাহলে কি হবে, পরের লাইন সমান সমান বা দিয়ে ভগ্নাংশে লিখলে কি হবে, আমার নাড়ু বাই রাজু নাড়ু সমান সমান আসবে 1/3। এবার দেখো তার মানে কি হচ্ছে, আমাদের যেহেতু অনুপাতটা বলে দিয়েছে, তার মানে আমি একটা খেয়েছি, রাজু 3টে খেয়েছে, এটাও হতে পারে। কেউ যদি মনে করে যে না আমি অন্যান্য ভাবে হবে, তাহলে কিভাবে হবে, আরো অনেক রকম অ্যান্সার হতে পারে। কেউ 1:1/3, মানে আমি একটা খেয়েছি, রাজু 3টে খেয়েছে, অর্থাৎ আমাদের কাছে আমাকে কি বলেছিল, মোট কতগুলি, তার মানে এক্ষেত্রে মোট নাড়ু কত হবে, এক্ষেত্রে মোট নাড়ু কত হবে, কেউ যদি এতটুকুই রেখে দেয় তাহলে এক্ষেত্রে মোট নাড়ু সমান সমান কি হবে, 1 + 3 = 4, এটাও হবে। কেউ যদি মনে করে না আমি আরো বেশি হিসাবে নিব বা সমতুল্য ভগ্নাংশের মতন করে বাড়াতে থাকবো, যেমন দেখো যদি এটাকে সমতুল্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে, 2/6 সমতুল্য ভগ্নাংশ, উপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে করলাম, 2/6। তাহলে এটারও যদি আমি অনুপাত করি, দেখো 2:6 যদি করি, অনুপাত করলে কিন্তু 1:3 আসবে, কিন্তু নাড়ুর সংখ্যা এক্ষেত্রে দেখো আবার বেড়ে গেল 2/6। তাহলে এক্ষেত্রে মোট নাড়ু, এক্ষেত্রে তাহলে মোট নাড়ু কি হবে, 2 + 6 = 8। কেউ যদি মনে করে না আমি আরো বেশি নিব, আরো বেশি বলতে এটাকে 3 দিয়ে গুণ করলো, মানে আর একটা সমতুল্য ভগ্নাংশ নিল 3/9,
তাহলে এটাকেও যদি আমি মানে অনুপাত করি 3:9, কাটাকাটি করলে দেখো সেই 1:3 আসবে। কিন্তু আমার এখানে আবার মোট নাড়ুর সংখ্যাটা বেড়ে গেল। মোট নাড়ু সমান সমান কি হলো? মোট নাড়ু সমান সমান 3 + 9 = 12। এখানে আরো বেড়ে গেল। তাহলে স্যার কোনটা ঠিক? তাহলে ঠিক কোনটা? এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক? সবগুলোই ঠিক। এটা লিখলেও ঠিক, এটা লিখলেও ঠিক, এটা লিখলেও ঠিক। এখানে কোনোটাই কিন্তু ভুল নয়। আমি বারবার বলছি কোনোটাই ভুল নয়, যেহেতু অনুপাত দেওয়া রয়েছে। অনুপাত মানে হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা দেওয়া রয়েছে, তার মানে যে ওটাই আমাকে দিয়েছে তা না, কিন্তু কাটাকাটি করে ওটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এসছে। এটারও কাটাকাটি করো সেটাই আসবে, এটারও কাটাকাটি করো তাই আসবে, এবং এটারও করলে তাই আসবে। তাহলে এই ক্ষেত্রে সবগুলোই কিন্তু অ্যান্সার ঠিক আছে। আমি এবারে আসছি যেটা ঠিক তার পরের অঙ্কটাতে আসছি। 5 নম্বর অঙ্কটা আমি বলে দিচ্ছি। 5 নম্বর অঙ্কটা আমি বলছি, 6 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা করবে। ভালো করে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে আজ আমরা মাঠে মোট 10 জন খেলতে এসেছি। এখানে কিন্তু মোট সংখ্যাটা বলে দিয়েছে যে 10 জন খেলতে এসেছি, তাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3। আমাকে কি কি বলেছে আমি আগে সেগুলো লিখে নিই। আমাকে বলে দিয়েছে মোট এসেছি, অর্থাৎ মোট জন = 10, এবং মেয়ে ও ছেলের অনুপাত অর্থাৎ মেয়ে ছেলে সমান সমান আমাকে বলে দিয়েছে 2:3। এটা আমাকে বলে দিয়েছে। এবার আমাকে বের করতে বলেছে তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছিল, মানে ওই যে 10 জন এসেছিল মোট, ওই 10 জনের মধ্যে কতজন মেয়ে ছিল এবং কতজন ছেলে ছিল। তাহলে আমি কি করে বের করবো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে? দেখো আগের যে অঙ্কটা ছিল তার সাথে কিন্তু এই অঙ্কটার একটু পার্থক্য আছে। আগের অঙ্কটার ক্ষেত্রে ছিল কি, ওখানে আমার আর সুতপার বয়সের অনুপাত বলে দিয়েছিল, এবং তার মধ্যে যে কোনো একটা আমাকে এক্সাক্ট বলে দিয়েছিল। সেক্ষেত্রে কি বলেছিল, আমার বয়সটা কিন্তু এক্স্যাক্টলি বলে দিয়েছিল যে আমার বয়স এত বছর হলে সুতপারটা কত, অর্থাৎ দুজনের অনুপাত দিয়ে দিয়েছিল এবং একজনের এক্স্যাক্ট বয়সটা দিয়ে দিয়েছিল। এখানে কি বলেছে, এখানে মেয়ে ও ছেলের অনুপাত দিয়েছে কিন্তু কারোর এক্স্যাক্ট নাম্বারটা বলেনি, বলেছে মোট সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে কিন্তু সমতুল্য ভগ্নাংশ করে করলে হবে না। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে নতুন একটা নিয়ম বা আনুপাতিক ভাগাভাগি করে করতে হবে। দেখো প্রথমে আমি কি করবো, মোট জনসংখ্যা এত এবং মেয়ে ছেলে সমান সমান এত লিখে নিলাম। এরপরের লাইনটা লিখতে হয় অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি, দেখো অনুপাতের সমষ্টি ইংলিশ মিডিয়ামে যারা পড়ছো তারা লিখবে হচ্ছে দ্য সাম অফ টু রেশিওস বা সাম অফ রেশিও বা সাম অফ টু রেশিও। তাহলে অনুপাতের সমষ্টি সমান সমান হচ্ছে 2 + 3 = 5 থাকলো এটা। আর একই রকম ভাবে আমি আবারও বলে দিচ্ছি, ইংলিশ মিডিয়ামের জন্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হোক বা যাই হোক যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 10। তারপর একটা হচ্ছে গার্লস ইজ টু বয়েজ = 2:3। দ্য সাম অফ দ্য রেশিওস 2 + 3 = 5। এতটুকু লেখার পরে এবার আমি বের করব মেয়ে ও ছেলের সংখ্যা কত। এবার দেখো সরাসরি লিখবো মেয়ের সংখ্যা সমান সমান, আনুপাতিক ভাগাভাগি করা যায় কিন্তু তোমাদের এই মুহূর্তে দরকার নেই, ডাইরেক্ট বইয়ে করা আছে তাই ডাইরেক্ট বইয়ে করবে। মেয়ের সংখ্যা সমান সমান, মেয়ের সংখ্যা সমান সমান মোট সংখ্যাটাকে আগে লিখবো। মোট সংখ্যাটা কত, 10 লিখলাম, ইনটু মেয়ের অনুপাতটা কত ছিল 2, তাহলে 2 / মোট অনুপাত অর্থাৎ সমষ্টিটা। কি বললাম আমি আবারও বলছি, মেয়ের সংখ্যা সমান সমান যার সংখ্যা হোক, মেয়ের সংখ্যা হোক বা ছেলের সংখ্যা হোক, একই রকম ভাবে ছেলের সংখ্যা সমান সমান যদি করি তাহলে ছেলের সংখ্যা সমান সমান আগে মোটটা লিখতে হবে। মেয়ের সংখ্যা হোক বা ছেলের সংখ্যা হোক আগে মোটটা লিখলাম, তারপর ইনটু লিখলাম, বাই এবার অনুপাতটা হিসাবে লিখবো, নিচে মোটটা লিখবো, মোট অনুপাত অর্থাৎ যোগ করে যেটা পেয়েছি এটার নিচে 5 এটার নিচে 5। মেয়ের ক্ষেত্রে মেয়ের অনুপাতটা অর্থাৎ 2, ছেলের ক্ষেত্রে ছেলের অনুপাতটা অর্থাৎ 3। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটার ক্যালকুলেশন যদি করি আমি 5 দিয়ে 10 কে কাটলে 2, 2 2 যা 4 অর্থাৎ 4 জন মেয়ে ছিল, এবং একই রকম ভাবে 5 দিয়ে 10 কে কাটলে 2, 3 2 যা 6 এবং 6 জন ছেলে ছিল। এই হলো আমার অঙ্ক, এছাড়া কিছুই নেই। আমি আবারও বলেছি, যখনই এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, এই ধরনের বলতে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং একটা মোট সংখ্যা দেওয়া আছে, তখন আগে মোট সংখ্যাটা লিখলাম, সেই অনুপাত দুটো লিখলাম এবং অনুপাতের সমষ্টি করে সেই অনুপাতের যোগটা করলাম। এবারে মেয়ের সংখ্যা সমান সমান হচ্ছে 10 অর্থাৎ মোট সংখ্যা যেটা ইনটু
যেটা মেয়ের অনুপাত সেটা বাই মোট অনুপাত, এবং ছেলের সংখ্যার ক্ষেত্রে একই রকম ভাবে মোট সংখ্যা ইন্টু ওপরে ছেলের অনুপাত যেটা ছিল অর্থাৎ 3 বাই মোট অনুপাত, কাটাকাটি করে যেটা বেরোচ্ছে মেয়ের সংখ্যা হচ্ছে 4 জন এবং ছেলের সংখ্যা হচ্ছে 6 জন। একই রকম অঙ্ক, সেম অঙ্ক, এক্সাক্ট অঙ্ক রয়েছে ঠিক তার পরেরটা অর্থাৎ 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা একই রকম, তোমরা এটা নিজেরা করবে, আশা করি পারবে। যদি সমস্যা হয় তাহলে তো আমি অবশ্যই আছি, আমাকে বলবে, আমি সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা অনুপাতেরই আরো কিছু অঙ্ক করব এবং সমানুপাতে যদি সম্ভব হয় তাহলে সমানুপাতও, নতুন যে সমানুপাতের জিনিসগুলো রয়েছে সেগুলোও শিখবো। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।